বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। দেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক দিন পর তোমাদের ক্লাসে আসতে পেরেছি, তবে সরাসরি নয়, অনলাইন ক্লাসে। তারপরেও প্রত্যাশা করছি আজকের ক্লাসটি তোমাদের অনেক ভালো লাগবে। আজকের ক্লাসের বিষয় ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন বা প্রাক সালতানাত যুগ। বিষয়টি আলোচনার জন্য অনেকগুলো ক্লাসের প্রয়োজন হলেও অনলাইনে একটি ক্লাসেই সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আজকের বিষয়টি একাদশ দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্রের এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষের সিলেবাসের অন্তর্ভুক্ত আছে। আমরা আজকের ক্লাস শেষে যা যা জানতে পারব: মুসলমানদের ভারতীয় উপমহাদেশ দখলের প্রচেষ্টা, আরবদের সিন্ধু বিজয় ও তার ফলাফল, সুলতান মাহমুদের বারবার উত্তর ভারত আক্রমণ, মোহাম্মদ ঘুরির ভারত অভিযান ও সফলতা, মুসলমানদের বাংলা বিজয় এবং ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা। একটি বিষয় বলে রাখা ভালো যে, যেহেতু আমি ক্লাসটিতে মানচিত্রে বিভিন্ন স্থান নির্দেশ করে দেখাবো, সেহেতু ক্লাসটি খুবই মনোযোগের সাথে করতে হবে। আমি আবার বলছি, যেহেতু আমি ক্লাসটিতে মানচিত্রে বিভিন্ন স্থান নির্দেশ করে দেখাবো, সেহেতু ক্লাসটি খুবই মনোযোগের সাথে করতে হবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইসলামের সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ জুন ৬৩২ সালে ৬৩ বছর বয়সে ইন্তিকাল করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর ৬৩২ সাল থেকে ৬৬১ সাল পর্যন্ত মুসলিম জাহানের নেতৃত্ব দেন খুলাফায়ে রাশেদিনের ৪ খলিফা। আর এই সময়েই বর্তমান সৌদি আরবের মক্কা মদিনা কেন্দ্রিক ইসলাম আরব ভূখণ্ডের বাহিরে বিস্তৃতি লাভ করতে থাকে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ভারতীয় উপমহাদেশ নৌপথে দখলের প্রচেষ্টা চালানো হলে তা চূড়ান্ত সফলতা আনতে পারেনি। যদিও ৬৩০ সালের পর থেকেই ভারতবর্ষে আরব বণিকদের বেশ ভালোই যাতায়াত ছিল। খোলাফায়ে রাশেদিন পরবর্তী ৬৬১ সাল থেকে ৭৫০ সাল পর্যন্ত মুসলিম বিশ্বের নেতৃত্ব দেয় মুয়াবিয়া কর্তৃক প্রতিষ্ঠিত সিরিয়ার দামেস্ক কেন্দ্রিক
উমাইয়া খিলাফত। এই উমাইয়া খিলাফতের ষষ্ঠ শাসক আল ওয়ালিদ মুসলিম বিশ্বের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়কালে মুসলিম সাম্রাজ্য সম্প্রসারণের যে সূচনা হয় তা উমাইয়া খলিফা আল ওয়ালিদের রাজত্বকালে ব্যাপক আকার ধারণ করে। আল ওয়ালিদের শাসনকালেই সর্বপ্রথম মুসলিম আধিপত্য এশিয়া, আফ্রিকা ও ইউরোপ এই তিন মহাদেশে বিস্তৃতি লাভ করে। তার এই বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠায় যে সকল আঞ্চলিক শাসনকর্তারা নেতৃত্ব দেন তারা হলেন মুসা বিন নুসাইর, কুতাইবা বিন মুসলিম এবং হাজ্জাজ বিন ইউসুফ। আল ওয়ালিদের সুযোগ্য পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের বলিষ্ঠ নেতৃত্বে মুসলিম সাম্রাজ্য আরব বিশ্বের পূর্ব দিকে সম্প্রসারিত হয়। হাজ্জাজ বিন ইউসুফ সাম্রাজ্য সম্প্রসারণের অংশ হিসেবে তার জামাতা ও ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে ধনসম্পদ ও ঐশ্বর্যপূর্ণ ভারতবর্ষের সিন্ধু বিজয়ের জন্য এক অভিযান প্রেরণ করেন। এই অভিযানের মাধ্যমেই মুহাম্মদ বিন কাসিম 712 সালে সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করেন। এর ফলে সিন্ধু ও পার্শ্ববর্তী মুলতান অঞ্চল জয় করে ভারতীয় উপমহাদেশে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠা করেন। কিন্তু পরবর্তীতে সিন্ধুতে ইসলামী শক্তির অবনতি ঘটে। এর কারণগুলো হল মুহাম্মদ বিন কাসিমের মৃত্যু, তৎকালীন উমাইয়া শাসকদের অযোগ্যতা ও অকর্মণ্যতা, 750 সালে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা এবং তৎকালীন ভারতের চালুক্য ও প্রতিহার বংশের রাজাদের আক্রমণ। তবে মুসলমানদের সিন্ধু বিজয়ের কিছু ইতিবাচক দিকও রয়েছে। সেগুলো হলো আরবরা বিভক্ত হয়ে বহু বছর সিন্ধু ও মুলতান শাসন করে। ইসলামের প্রচার ও ব্যবসা বাণিজ্যের স্বার্থে আরবরা ভারতবর্ষে বসবাসের মাধ্যমে ভারতীয়দের সাথে একটি সামাজিক সুসম্পর্ক সৃষ্টি করে এবং ভারতীয় উপমহাদেশে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়। অনেক ঐতিহাসিক সিন্ধু বিজয়কে নিষ্ফল বিজয় বললেও তার পদাঙ্ক অনুসরণ করেই সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরি ভারতবর্ষে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। মূলত ইরাকের বাগদাদ কেন্দ্রিক আব্বাসীয় খিলাফতের খলিফা বা শাসকদের রাষ্ট্রীয় ব্যাপারে উদাসীনতা ও তাদের আরামপ্রিয়তার ফলে তুর্কিরা অভাবনীয় ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। মিশর হতে উজবেকিস্তানের সমরকন্দ পর্যন্ত এ বিশাল বিস্তীর্ণ অঞ্চলে তুর্কিদের প্রভুত্ব স্থাপিত হয়। পারস্যের শক্তিশালী সামানিদ
রাজ্যের ধ্বংসস্তূপের উপর 962 সালে তুর্কিরা বর্তমান আফগানিস্তানের গজনিতে এক স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করে। তুর্কিদের মধ্যে গজনির রাজবংশই সর্বপ্রথম ভারতের সংস্পর্শে আসে। 998 সালে গজনির সিংহাসনে আরোহণ করেন বিখ্যাত শাসক সুলতান মাহমুদ। সুলতান মাহমুদের ভারত অভিযান মূলত অর্থনৈতিক ও সামরিক কারণেই 1000 থেকে 1027 সাল পর্যন্ত এই 27 বছরে সর্বমোট 17 বার ভারত অভিযান করেন। প্রত্যেকটি অভিযানে জয়ী হলেও ভারতে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠার কোনো ইচ্ছা তার ছিল না বলেই তিনি গজনি রাজ্যের সীমান্ত সুরক্ষার জন্য কেবল পাঞ্জাবের কিছু অঞ্চল তার রাজ্যভুক্ত করেন। গজনি রাজ্যের পতনের কারণ 1030 সালে সুলতান মাহমুদের মৃত্যুর পরে তার উত্তরাধিকারীদের অযোগ্যতা, অকর্মণ্যতা, বিলাসিতা, অভ্যন্তরীণ বিদ্রোহ ও ষড়যন্ত্রের ফলে গজনি রাজ্য ক্রমশই দুর্বল হয়ে যায়। গজনিতে সেলজুক তুর্কিদের ক্রমাগত আক্রমণ, গজনির সন্নিকটে ঘুর বংশের দ্বারাই মূলত গজনি রাজ্যের পতন ঘটে। তবে একথা অনস্বীকার্য যে সুলতান মাহমুদের সামরিক অভিযানসমূহ ভারতে সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল। আফগানিস্তানের গজনি ও হেরাতের মধ্যবর্তী পার্বত্য অঞ্চলে ঘুর রাজ্য অবস্থিত ছিল। মইজুদ্দিন মুহাম্মদ বিন শাম, যিনি ইতিহাসে মোহাম্মদ ঘুরি নামেই বেশি পরিচিত, তিনি তার ভাই গিয়াসউদ্দিন মুহাম্মদের সাথে 1173 থেকে 1202 সাল পর্যন্ত যৌথভাবে এবং 1202 থেকে 1206 সাল পর্যন্ত সর্বোচ্চ শাসক হিসেবে ঘুর রাজ্যটি শাসন করেন। মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রাক্কালে ভারতের উত্তর পশ্চিমে পাঞ্জাব, মুলতান ও সিন্ধু এই 3টি মুসলমান রাজ্য ছাড়াও উত্তর ভারতে একাধিক স্বাধীন রাজপুত রাজ্য ছিল। কিন্তু উত্তর ভারতের রাষ্ট্রীয় অনৈক্য ও ভারতীয় রাজন্যবর্গের গৃহবিবাদ মোহাম্মদ ঘুরির ভারত অভিযানে পরোক্ষভাবে সহায়তা করে। ভারত আক্রমণের অংশ হিসেবে মোহাম্মদ ঘুরি দিল্লি ও আজমিরের চৌহান বংশীয় রাজা তৃতীয় পৃথ্বীরাজের বিরুদ্ধে 1191 সালে যুদ্ধে অবতীর্ণ হন। পৃথ্বীরাজের আমন্ত্রণে উত্তর ভারতের প্রায় সকল রাজপুত রাজন্যবর্গ মুসলমানদের বিরুদ্ধে পৃথ্বীরাজের পক্ষে যোগদান করে। রাজপুতদের আক্রমণে তুর্কি বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং মোহাম্মদ ঘুরি আহত হয়ে গজনিতে প্রত্যাবর্তন করে। কিন্তু
মোহাম্মদ ঘুরি এই পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে পুনরায় 1192 সালে এক বিশাল বাহিনী নিয়ে আবার দিল্লি আক্রমণ করে। এই যুদ্ধেও পৃথ্বীরাজ ও রাজপুত রাজন্যবর্গ অংশ নিলেও পৃথ্বীরাজ পরাজিত হয়ে শত্রুদের হাতে বন্দী হয়ে নিহত হন। 1191 এবং 1192 সালের দুটি যুদ্ধই ভারতের হরিয়ানার থানেশ্বর থেকে 14 মাইল দূরে বা দিল্লি থেকে 93 মাইল উত্তরে তরাইন নামক স্থানে সংঘটিত হয়েছিল। আর এই কারণেই 1191 সালের যুদ্ধটিকে তরাইনের প্রথম যুদ্ধ এবং 1192 সালের যুদ্ধটিকে তরাইনের দ্বিতীয় যুদ্ধ বলা হয়। 1192 সালের তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়ী হয়ে মোহাম্মদ ঘুরি ভারতের আরও কিছু অঞ্চল জয় করে বিজিত অঞ্চলগুলো কুতুবউদ্দিন নামক এক বিশ্বস্ত অনুচরের নিকট দায়িত্ব অর্পণ করে তিনি ঘুর রাজ্য প্রত্যাবর্তন করেন। আমি এখন মানচিত্রে দেখাচ্ছি যে আফগানিস্তানের ঘুর রাজ্য থেকে ভারতের হরিয়ানার যে থানেশ্বরের তরাইন অঞ্চল সেটি, এই তরাইন অঞ্চলেই এই তরাইন নামক স্থানেই দুটি যুদ্ধই সংগঠিত হয়েছিল। কুতুবউদ্দিন যখন গাঙ্গেয় যমুনা উপত্যকায় রাজ্য বিস্তারে ব্যস্ত, সেই সময় তার অধীনে বখতিয়ার খলজি নামের এক তুর্কি ভাগ্যান্বেষী 1204 সালে বিহার হয়ে নদিয়া আক্রমণ করে। ফলে সেখানকার সেনবংশীয় সর্বশেষ রাজা লক্ষণ সেন পালিয়ে আত্মরক্ষা করলে বঙ্গদেশ এই প্রথম মুসলমানদের অধীনে আসে। মুসলমানদের বাংলা বিজয়ের ফলে বাংলায় ছিল তৎকালীন মুসলিম বিশ্বের সবচেয়ে উত্তর প্রান্ত। কুতুবউদ্দিন 1192 থেকে 1206 সাল পর্যন্ত মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হয়ে দিল্লিকে রাজধানী নির্বাচিত করে ভারতে বিজিত অঞ্চলগুলো শাসন করেন। মোহাম্মদ ঘুরি ভারতের বিভিন্ন অঞ্চলের বিদ্রোহ দমন করে গজনিতে প্রত্যাবর্তনকালে 1206 সালে পাঞ্জাবের দামিয়া নামক স্থানে আততায়ীর হাতে নিহত হন। 1206 সালে অপুত্রক অবস্থায় মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর লাহোরে তুর্কি নাগরিকদের সমর্থনে কুতুবউদ্দিন মালিক উপাধি গ্রহণের মাধ্যমে দিল্লির সিংহাসনে আরোহণ করে স্বাধীনভাবে ভারত শাসন শুরু করেন। একথা বলা বাহুল্য যে মোহাম্মদ ঘুরি ভারতে মুসলিম সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে যান এবং তার স্থাপিত দিল্লি রাজ্য কালক্রমে বিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছিল। ভারতীয় উপমহাদেশে তুর্কি বা মুসলিম বিজয়ের একটা সুস্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। সেগুলো হলো ছোট বড় বহু রাজ্যের ধ্বংসের ফলে ভারতে রাজনৈতিক ঐক্যের পথ সুগম হয়। কেন্দ্রীভূত রাষ্ট্রীয় শাসন
এবং সুলতান বা সম্রাটদের সীমাহীন ক্ষমতার আদর্শ প্রতিষ্ঠিত হয়। ভারতে নগর বিপ্লবের সূচনা হয়। বহির্বিশ্বের সাথে ভারতের যোগাযোগ পুনঃস্থাপিত হলে ব্যবসা বাণিজ্যের প্রসারের পথ সুগম হয় এবং কয়েক শতাব্দীর জন্য ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। 1206 সালে কুতুবউদ্দিন কর্তৃক প্রতিষ্ঠিত তুর্কি বা মামলুক বা দাস বংশের শাসনের মাধ্যমেই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের শাসন তথা সুলতানি শাসন শুরু হয়ে যায়। ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যে শাসনকাল ছিল তাতে 1206 থেকে 1556 সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশ 5টি রাজবংশ শাসন করে, যে সময়কালটাকে বলা হয় সুলতানি শাসন। পরবর্তীতে 1526 সাল থেকে 1858 সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশ বেশ দাপটের সাথেই মুঘলরা। যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলোর উপর ভিত্তি করেই নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রয়োজনে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সাহায্য নিতে পারো। প্রশ্নগুলো হলো: 1. হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন? 2. মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় সম্পর্কে কি জানো? 3. সুলতান মাহমুদ ভারতীয় অঞ্চলগুলো তার রাজ্যভুক্ত করেননি কেন? 4. তরাইনের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে কি জানো? 5. বখতিয়ার খুলজি কে ছিলেন? 6. কুতুবউদ্দিন কে ছিলেন? 7. ভারতে তুর্কি তথা মুসলিম বিজয়ের প্রভাব কি ছিল? আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। দেখা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে থাকবে এবং সর্বোপরি পড়াশোনার মধ্যেই থাকবে।